সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনিদের জন্য তাদের ভূমি শুধু জন্মভূমি নয়, এটি তাদের অস্তিত্ব, ইতিহাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা যেসব গৃহ, গ্রাম, মসজিদ, ক্ষেত খামারে জীবন কাটিয়েছে, সেসব জায়গা তাদের আত্মিক সম্পর্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের টানা সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনের গাজা হয়ে উঠেছে রক্তাক্ত প্রান্তর। দখলদারদের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে প্রতিনিয়ত শত শত মায়ের বুক খালি হচ্ছে। টানা হামলার কারণে গাজা হয়ে উঠেছে কান্না ও ক্ষুধায় জর্জরিত এক মৃত্যুপুরী। এমন বাস্তবতার মাঝেও আশার আলো দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে অবরুদ্ধ হয়ে পড়ছে দখলদার ইসরায়েল। কিন্তু কারা অবরুদ্ধ করছে ইসরায়েলকে? কিভাবে সম্ভব হচ্ছে এটি? সত্যি কি ফিলিস্তিন স্বাধীন হচ্ছে? এসব প্রশ্নের উত্তর সহ ইসরায়েলকে বাঁচাতে যে যুক্তরাষ্ট্র একা হয়ে পড়ছে, সেসব খবরের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বেলফোর ঘোষণার মধ্য দিয়ে মূলত ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। 1948 সালে ইহুদিদের জন্য ফিলিস্তিন অঞ্চলে একটি নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠার ঘোষণা করেন ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ন। এরপর বিশ্বের বিভিন্ন স্থান থেকে নিরাপত্তার আশায় আসতে থাকেন ইহুদিরা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার পরদিন থেকে ব্রিটিশ শাসনে থাকা ফিলিস্তিনে যুদ্ধ শুরু হয়। আর সেই যুদ্ধে 7.5 লাখের মতো আরব নিজেদের আবাস ছেড়ে পার্শ্ববর্তী জর্ডান, লেবানন, সিরিয়ায় আশ্রয় নেন। অনেকে বাস্তুচ্যুত হয়ে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসবাস শুরু করেন। নিহত হন অন্তত 15,000 ফিলিস্তিনি। ইহুদিরা দেশটির 78% দখল করে নেয়। বাকি 22% ছিল এর ভেতরে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন এলাকা। 1949 সালে অস্ত্রবিরতির কারণে যুদ্ধ সাময়িক স্থবির হলেও এই সংঘাত মূলত পুরোপুরি আর কখনোই থামেনি। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকেই তারা যুদ্ধ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। সময় যত গড়িয়েছে, ইসরায়েল ততই নিজের পরিধি বাড়িয়েছে। আর এই পরিধি বাড়াতে সহায়তা করে আসছে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। এই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কারণে নিজ ভূমিতে ফিলিস্তিনিরা আজকে পরবাসী হয়ে গেছে। বারুদের গন্ধ গা থেকে যাচ্ছেই না। দখলদার যুদ্ধবাজ ইসরায়েল একের পর এক হামলা করছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর। এমনকি ত্রাণ নিতে যাওয়া মানুষকে গুলি করে নিধন করতে দ্বিধাবোধ করছে না ইসরায়েলিরা। ইসরায়েলের কারণে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়েছে। আজ এক দেশকে সন্ত্রাসী বলে হামলা করা, কালকে নিজেদের নিরাপত্তার অজুহাত দিয়ে আরেক দেশে মিসাইল ছোড়া, কিংবা পরমাণু ইস্যুকে সামনে এনে যুদ্ধ বাঁধিয়ে দেয়া এখন ইসরায়েলের রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এতে একদিকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে, অন্যদিকে অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। তারপরও নিজেদের সুবিধার জন্য এসব জঘন্য কাজ করে যাচ্ছে যুদ্ধবাজ দখলদার নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন নিয়ে দেশটি ধারাবাহিকভাবে একাধিক প্রতিবেশী রাষ্ট্রে হামলা চালিয়ে যাচ্ছে। গেল 2 বছরে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনের একের পর এক বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালিয়ে আর মানুষ নিধনযজ্ঞের এক নির্মম খেলায় মেতে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের এমন বর্বর হামলার তীব্র নিন্দা সহ দ্রুত এই নির্যাতন বন্ধের আহ্বান জানায় পশ্চিমারা। তবে সেদিকে কর্ণপাত করার মতো সময় যেন ইসরায়েলের হাতে নেই। কে শোনে কার কথা? ইসরায়েলের হামলা চলতেই থাকে। এমন বাস্তবতায় স্পেন, ফ্রান্স সহ বিভিন্ন দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার দিকে এগোতে থাকে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এই 3 দেশ 21 সেপ্টেম্বর ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এরপর পরই ঘোষণা দেয় পর্তুগালও।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়ামের মতো দেশগুলো। আনুষ্ঠানিক স্বীকৃতির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি আরও জোরালো হয়ে উঠল। জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 155টিরও বেশি দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটাভুটিতে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে 10টি দেশ। তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল 12টি দেশ। এর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানও রয়েছে। কিন্তু কেন ইরান ফিলিস্তিনিকে ভোট দিল না? দর্শক, এবার চলুন সেই তথ্য জেনে আসি। ইরানের বিষয়ে যাওয়ার আগে একটু জেনে নেওয়া দরকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কি কি পরিবর্তন আসবে সেই তথ্যটি। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাজ্য এবং ফ্রান্সের এই স্বীকৃতি ফিলিস্তিনের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ক্রমশ একা হয়ে যাবে, কারণ তারা এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এই স্বীকৃতি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্র সমাধানের জন্য নতুন করে আলোচনা শুরু করার সুযোগ তৈরি করতে পারে। যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ আশা করছে যে এই স্বীকৃতি শান্তি আলোচনার পথে নতুন গতি দেবে। যে দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তারা ফিলিস্তিনের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবে। এর ফলে ফিলিস্তিন বিশ্বজুড়ে আরও বেশি দূতাবাস খুলতে পারবে। এই পদক্ষেপ ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়িয়ে দেবে, কারণ এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইসরায়েলের সামরিক কার্যকলাপ নিয়ে অসন্তোষ স্পষ্ট হয়ে উঠবে। তবে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিন ভূখণ্ডের পরিস্থিতি খুব বেশি পরিবর্তন হবে না, কারণ ফিলিস্তিন ভূখণ্ড এখনও ইসরায়েলের সামরিক দখলে রয়েছে। পশ্চিম তীরে ইসরায়েল বসতি স্থাপন এবং হামাস ইসরায়েল সংঘাতের কারণে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা অনেক কমে গেছে। অনেক ফিলিস্তিনি এই স্বীকৃতিকে স্বাগত জানালেও অনেকে মনে করেন এই পদক্ষেপ অনেক দেরিতে নেওয়া হয়েছে। পশ্চিম তীরে অবৈধ ইসরায়েল বসতি স্থাপন এবং গাজায় চলমান যুদ্ধের কারণে অনেকে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা নিয়ে হতাশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই স্বীকৃতির তীব্র নিন্দা জানিয়েছেন। একে হামাসের দানবীয় সন্ত্রাসের পুরস্কার হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের বিরোধিতা করে বলছে এতে হামাস আরও উৎসাহিত হতে পারে। ফিলিস্তিন ইস্যুতে শুরু থেকেই যুক্তরাষ্ট্র দুই রাষ্ট্রের সমাধানকে সমর্থন করে আসছে, অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা রাষ্ট্রের মর্যাদা পাবে। কিন্তু এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন করেনি তারা। গেল কয়েক দশকে প্রধান মিত্র দেশগুলো স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের আগে জো বাইডেন প্রশাসনও দুই রাষ্ট্র সমাধানের নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে, কিন্তু এরপরও ভেটো দিয়ে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হওয়া থেকে বিরত রেখেছে। তাই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পেছনের কারণ কি? কেন তারা ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে? নেতানিয়াহু প্রশাসনের দৃঢ় সমর্থক হওয়ার অবস্থান থেকে যুক্তরাষ্ট্রে সরে আসার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ট্রাম্প প্রশাসন যুক্তি দিচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়াটা হামাসকে আরো উস্কে দেবে, যার বিপরীতে ইসরায়েলের আগ্রাসী প্রতিক্রিয়া বাড়বে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে অন্য দেশগুলোর সিদ্ধান্ত প্রসঙ্গে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, এটির কোনো প্রভাব নেই, বরং হামাসকে সাহস জুগিয়ে শান্তি চুক্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এটি কোনো বুদ্ধিমানের কাজ নয়। প্রায় 2 বছর ধরে চলা এই সংঘাতের কারণে ট্রাম্প প্রশাসন অন্য দেশগুলো থেকে ক্রমে বিচ্ছিন্ন হয়ে গেছে। গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েছেন, কারণ ঘনিষ্ঠ মিত্ররা সহ জাতিসংঘের অর্ধেকের বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে এক ইসরায়েলকে বাঁচাতে যে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ হয়েও ইরান কেন ভোটদান থেকে বিরত ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পেছনে শুধু কূটনৈতিক কৌশল নয়, ইতিহাস আর আদর্শের টানাপোড়েনও জড়িয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে তেহরান বলছে, টেকসই শান্তি আসতে পারে কেবল একটি স্বাধীন গণভোটের মাধ্যমে, যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও শরণার্থীরা অংশ নেবে, কোনো চাপিয়ে দেওয়া দ্বিরাষ্ট্রভিত্তিক পরিকল্পনার মাধ্যমে নয়। ইরানের চোখে দুই রাষ্ট্র সমাধান আসলে এক প্রকার বিভ্রম। তেহরান মনে করে এই পরিকল্পনা ফিলিস্তিনিদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করবে না, বরং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে বৈধতা দেবে। ইরান বরাবরই ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতির বিরোধী। তেহরানের মতে ফিলিস্তিনের ভূমি ভাগাভাগি করে একাংশ দখলদারদের হাতে তুলে দেয়া ন্যায় বিচার নয়, বরং নতুন করে অন্যায়ের শেকড় গাড়ার সুযোগ করে দেয়া। প্রশ্ন আসছে, তাহলে ইরানের বিকল্প প্রস্তাব কি? তেহরান বহুবার জাতিসংঘে বলেছে, টেকসই শান্তির একমাত্র পথ হলো একটি মুক্ত গণভোট। সেই গণভোটে ভোট দেবেন শুধু মুসলিম নন, বরং ইহুদি, খ্রিস্টান, এমনকি যারা বহু বছর ধরে উদ্বাস্তু হয়ে জর্ডান বা লাতিন আমেরিকার মতো দূর দেশে আশ্রয় নিয়েছেন তারাও। দক্ষিণ আফ্রিকায় যেমন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের পর গণভোট হয়েছিল, ইরান চায় ফিলিস্তিনিও তেমনি ভোট হোক। তাতে জনগণ নিজেরাই ঠিক করবে কোন রাষ্ট্র কেমন হবে, কারা থাকবে, কি ধরনের শাসন ব্যবস্থা চলবে সেখানে। কিন্তু ফ্রান্স, সৌদির প্রস্তাবনা ভিন্ন কথা বলছে বলে দাবি তেহরানের। সৌদি আরবের প্রস্তাবে দেখা গেছে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বদলে আসলে চাপ দেওয়া হয়েছে হামাসকে নিরস্ত করার দিকে। ক্ষমতা তুলে দেওয়ার কথা বলা হয়েছে মাহমুদ আব্বাসের প্রশাসনের হাতে। ইরানের কাছে এটি আরেকটি পশ্চিমা কৌশল, যেখানে জনগণের প্রতিরোধ শক্তিকে দুর্বল করে দেবে। কেননা মাহমুদ আব্বাসের মতো এমন এক সরকারকে প্রাধান্য দেওয়া হচ্ছে যাকে ফিলিস্তিনিরা নিজেরাই বিশ্বাস করে না। তেহরানের নেতারা তাই বলছেন, এরকম প্রস্তাবনার কোনো বাস্তব ভিত্তি নেই, কারণ ইসরায়েল তো কখনোই ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয়। একটি রাষ্ট্র গঠনের জন্য 4টি মৌলিক উপাদান প্রয়োজন: ভূখণ্ড, জনগোষ্ঠী, সরকার এবং সার্বভৌমত্ব। কিন্তু ইসরায়েল সরকার ফিলিস্তিনের ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব স্বীকার করে না, বরং গণহত্যার মাধ্যমে এই ভূমি থেকে জনসাধারণকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফিলিস্তিনিদের জোরপূর্বক দেশান্তরে বাধ্য করছে ইসরায়েল। এই যুক্তি থেকে ইরান মনে করে পশ্চিমা শক্তিরা একদিকে অস্ত্র বেচে ইসরায়েলকে শক্তিশালী করছে, অন্যদিকে দুই রাষ্ট্র সমাধানের মতো ঝলমলে কিন্তু অকার্যকর প্রস্তাব দিয়ে বিশ্ববাসীর চোখে ধুলো দিচ্ছে। ইরানের মতে সত্যিকারের সহায়তা করতে চাইলে প্রথম কাজ হওয়া উচিত ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক, সামরিক, আর্থিক সব সম্পর্ক ছিন্ন করা। শুধু কাগজে প্রস্তাব পাশ করে কোনো বাস্তব পরিবর্তন আনা সম্ভব নয়। এখানে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিকও মনে করিয়ে দেয় ইরান। প্রশ্ন উঠতে পারে, ইরানি পরিকল্পনা বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। এর জবাব হলো, দখলকৃত ভূখণ্ডে দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার চেয়ে ইরানি পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি অনেক বেশি শক্তিশালী। 1948 সালে ইহুদিবাদী শাসন প্রতিষ্ঠার পর থেকে দ্বিরাষ্ট্রভিত্তিক পরিকল্পনা প্রস্তাব করা হলেও ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে এটি কখনো বাস্তবায়িত হয়নি, আগামীতেও হবে না বলে মনে করছে ইরান। দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থনকারী রাষ্ট্রগুলো, বিশেষ করে ফ্রান্সের প্রথমে ইসরায়েলি শাসনকে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের এই 4টি উপাদান মেনে নিতে বাধ্য করা, তারপর দ্বিরাষ্ট্র পরিকল্পনাকে সমর্থন করা উচিত। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় সব দেশ যদি একসাথে ইসরায়েলকে চাপ দেয়, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়, তাহলে হয়তো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নতুন কিছু বয়ে আনবে। সত্যিকারের স্বাধীন হবেন ফিলিস্তিনিরা, তা না হলে ইসরায়েলের আধিপত্য বেড়েই যাবে। সেই প্রভাব কতদূর গিয়ে ঠেকবে সেটি হয়তো সময়ই বলে দেবে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না,
পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।